যদি গৌরে না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌরে না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। কেমনে ধরিতাম, আমরা কি করতাম তখন? বলছেন রাধার মহিমা কি, রাধার মহিমা, তারপরে কি, প্রেমর সীমা জগতে জানা তোকে। বলি রাধার মহিমা প্রেমর সীমা জগতে জানা তোকে। বলি মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরিষার। বরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত কারে। যদি গৌর না হইত, এজন্য মহাপ্রভু এসেছেন। মহাপ্রভু এসে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাই তোকে, যদি গৌর না হইতেন। এজন্য গৌরকে বর্ণন করতে হবে, গৌরকে শ্রবণ করিতে হইবে। এই গৌর তত্ত্ব এত কঠিন, এই গৌর তত্ত্বকে সুনিপুণভাবে সরলীকরণ করে গৌর গোবিন্দ কৃপায় গবেষণা করে, মহাপ্রভুর কৃপার প্রসাদে গৌর তত্ত্বকে গবেষণা করে জগতে সর্বসাধারণের দ্বারে দ্বারে সুনিপুণ হস্তে পরিবেশন করলেন আমাদের আচার্য ডক্টর রাধা গোবিন্দনাথ। চিনেন আপনারা? কোনো দিনও যাকে চেনা যাবে না। যাকে চিনতে হলে বলছেন, উদ্ধবকে যখন কৃষ্ণ বৃন্দাবনে পাঠাচ্ছেন, উদ্ধব ভাবছেন কৃষ্ণকে হারাতে যাচ্ছেন। কৃষ্ণ বলছেন, উদ্ধব তুমি আমাকে হারাতে যাচ্ছ না, তুমি আমাকে পেতে যাচ্ছ। এতক্ষণ এতদিন যাহা পেয়েছ তাহা পাওয়া নয়, বৃন্দাবন থেকে আমাকে পেতে হবে। তাই উদ্ধব বৃন্দাবনে গেলেন। গচ্ছ উদ্ধব ব্রজং সৌম্য পিতৃণ প্রীতিমাবহ প্রতিনাং মদ্বিয়োগ আদিং মৎসন্দেশ্বরী বিমোচয়। উদ্ধব বৃন্দাবনে গিয়ে 10 মাস থাকলেন। থেকে উদ্ধব ভাবলেন, এতদিন মনে করেছিলাম আমার মতো এত বড় ভক্ত পৃথিবীতে নাই। বৃন্দাবনে এসে এই সত্যই প্রতিভাত হয়েছে আমার হৃদয়ে, আমার থেকে এত নিকৃষ্ট ব্যক্তি জীবাধম আর এই জগতে নাই। বৃন্দাবনে সে উদ্ধব বললেন, বিধি যদি গুলমলতা করি তোরে কুঞ্জবনে, সাজিতাম ব্রজগোপীর পদর জয়াভরণে। ক্রীড়াশ্রমে রাধাশ্যাম ঘামিতে নয় অবিরাম, সেই ঘাম লইতাম আমি অতি যতন করে। উদ্ধব দূর থেকে বৃন্দাবনের নারীগণকে গোপীগণকে বন্দনা করছেন। বন্ধে নন্দব্রজ স্ত্রী নাং পাদরেণুমভিকেনশ যা সাং হরিকথ উদগীতং পুনাতি ভুবনত্রয়ম। দূর থেকে তোমাদের ধূলি পদধূলিকে বন্দনা করি, তোমাদের চরণ স্পর্শ করি। সেখান থেকে ধূলি নেওয়ার যোগ্যতা আমি উদ্ধবের নাই। যেদিন আমার যোগ্যতা হয় সেদিন না হয় তোমাদের পাদ স্পর্শ করিব। আজ নন্দব্রজের প্রতিটি ব্রজ গোপিকাগণের চরণ চুম্বিত চরণ রসকে দূর থেকে আমি উদ্ধব বন্দনা করি। উদ্ধব ভাবলেন, রথ নিয়ে কেন বৃন্দাবনে এসেছি, কেন গড়াগড়ি দিয়ে বৃন্দাবনে আসি নাই। বৃন্দাবনে গিয়ে উদ্ধবের কৃষ্ণ ভক্তির বিষয় উপলব্ধি হয়েছে। কৃষ্ণ বলেছেন, আমাকে জানতে হলে বৃন্দাবন যাও। এই জন্য ডক্টর রাধা গোবিন্দনাথকে জানতে হলে যারা সমুদ্র সদৃশ ভাবনা চতুর পণ্ডিত মহাত্মা গুণী জ্ঞানী ভক্তিতে সমৃদ্ধমান রয়েছেন, তাদের নিকট যেতে হবে। এই দেশ থেকে নয়, এখান থেকে যাকে বর্ণনা করা, বলা, বুঝানো কোনো দিন সম্ভব নয়।
যার লেখা ব্যতীত শ্রীমন মহাপ্রভু আজও অপ্রকাশিত থেকে যেতেন। যদি আমরা বলি ডক্টর রাধা গোবিন্দনাথ নোয়াখালী আবির্ভূত হয়েছেন, এটা আমাদের অনধিকার চর্চা, আমাদের কাছে এটা লজ্জার বিষয়। হরিদাস দাসজি ফেনীতে আবির্ভূত হয়েছেন, এটা আমাদের জন্য লজ্জার বিষয়। কারণ এই জন্য লজ্জার বিষয় বলে, কেন লজ্জার বিষয় আমরা জানি না, যে আমরা পড়ি না, যে ডক্টর রাধা গোবিন্দনাথজি বিষয়ে ভারতের সেশন জজ ডক্টর পুষ্পিতা রঞ্জন চট্টোপাধ্যায় লিখেছেন, মনুষ্য রচিতে নারে ঐছে গ্রন্থ ধন্য, রাধা গোবিন্দনাথ মুখে বক্তা শ্রী চৈতন্য। শ্রীমন মহাপ্রভু স্বয়ং ডক্টর রাধা গোবিন্দনাথজির মুখে আবির্ভূত হয়ে, এনার কলমে আবির্ভূত হয়ে, এনার মধ্যে সবক্তি সিদ্ধান্ত প্রেরণ করে স্বয়ং শ্রীমন মহাপ্রভু যাকে দিয়ে দুরুদিগম্য কঠিন কঠিন বিষয়গুলো, ভক্তির যে সকল দুরুদিগম্য স্তরে প্রবেশ করাটা সুদূর পরাহত ছিল, ঝানু দক্ষ শিকারীর ন্যায় ডক্টর নাথজি ভক্তি বিজ্ঞানের সেই সেই স্তরে অবগাহন করে চির অনাবিষ্কৃত, চির দুর্লভ কঠিন বিষয়গুলোকে তিনি উত্তোলন করে এনে জগতে দান করেছেন। এই চৈতন্য চরিতামৃতকে এরকম 6টা ভলিউমে তিনি লিখলেন। একটা, এখানে কয়টা? একটা। এরকম 6টা ভলিউম করলেন। পয়ারি গ্রন্থ কিনলে এরকম একটাতেই সব গ্রন্থ শেষ পয়ার, কিন্তু তেনার ব্যাখ্যা সমন্বিত এরকম 6টা ভলিউম। সময় হবে জীবনে? সময় যদি না হয় জীবন শেষ, জীবন বৃথা। পাইয়া মনুষ্য জন্ম জেনা শুনে গৌরগুণ, তার জন্ম অধঃপাতে গেল। পাইয়া কি বলছেন, কি অমৃত পাইয়া যারা অমৃতকে পান করে না, মনুষ্য দেহ ধারণ করিয়া যারা শ্রীমন মহাপ্রভুর এই প্রেমামৃতকে যারা গ্রহণ করে না, হাতের অমৃত ফেলিয়া দিয়া তারা বিষ ভক্ষণ করেন। এই জন্য ডক্টর নাথজি এত সুনিপুণভাবে ব্যাখ্যা করলেন। কি ব্যাখ্যা? এটা কোনো মানুষের ভাষা এমন হতে পারে না, যেখানে রয়েছে মন্ত্রশক্তি, জাদুকরী লেখা, জাদুকরী বিদ্যা। এই জাদুকরী লেখা নিত্য নবনবায়মান, আপনাকে সর্বান্তঃকরণে আপনাকে রহিত করে দেবে, সর্বেন্দ্রিয়কে রহিত করে দেবে, ইন্দ্রিয়ের ব্যাপারকে, ভাবনার ব্যাপারকে রহিত করে আপনাকে স্তিমিত করে দেবে। এমন জাদুকরী, এমন সর্বাদ্ভুত চমৎকার এই লেখাতে রয়েছে। সুতরাং এগুলোকে আবিষ্কার করতে হবে। কোথায় সমাজে পড়ুয়া? সমাজে কারা পড়বে? সমাজে কারা পড়ে? শ্রীমন মহাপ্রভুর ধর্ম উপলব্ধি করতে হলে, বুঝতে হলে গৌড়ীয় বৈষ্ণব দর্শন অধ্যয়ন করতে হবে। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, 3টি গ্রন্থই ডক্টর রাধা গোবিন্দনাথজি জগতে দিয়ে গেলেন। যখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে তিনি প্রিন্সিপাল, শ্রীমন মহাপ্রভু সাক্ষাৎ স্বপ্নে এনাকে দর্শন দিয়ে বললেন এই চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতের টিকা লেখার জন্য। এই জন্য গৌড়ীয় বৈষ্ণব জগতে আর কারো টিকা নাই ডক্টর নাথজির টিকার উপরে। যান বৃন্দাবন, নবদ্বীপ, পুরী, রাধানাথ কাবাসী যা করেছেন ডক্টর নাথজির করকমলে সমর্পণ করেছেন। যে যাই করেছেন ডক্টর নাথজি থেকে হাওলাত নিয়েছেন, ধার নিয়েছেন। রাধা বিনোদ গোস্বামী ভাগবতের অমৃত বর্ষিণী করতে গিয়ে 10ম স্কন্ধে স্বীকার করেছেন ডক্টর রাধা গোবিন্দনাথজির গৌর কৃপা তরঙ্গিনী টিকা থেকে আনিত। মহানাম ব্রত ব্রহ্মচারী বলেছেন বেদ বেদান্তের যুগেই ঋষিগণ জন্মগ্রহণ করেন। ইহা ছিল ছেলেবেলার ধারণা। এই ঘোর কলিযুগেও যে ঋষি জন্মগ্রহণ করে, ইহা এখন আর বিশ্বাসের নয়, বাস্তব চক্ষে দেখা। ডক্টর নাথজি সম্পর্কে মহানামব্রত ব্রহ্মচারীজি এই মন্তব্য করলেন। এই জন্য ডক্টর নাথজি যখন ভিক্টোরিয়া কলেজে ছিলেন, মহাপ্রভুর কৃপার নির্দেশে তিনি এই টিকা লিখতে শুরু করলেন। আর কেউ না, বৈষ্ণব জগতে আর কারো টিকা এত প্রাঞ্জল, এত এত অনুসন্ধিৎসু,
এত গবেষণা পরায়ণ, এত বিশ্লেষণ তাৎপর্যপূর্ণ, এত ভক্তি পরিমণ্ডিত, এত হৃদয় রসায়ন সম্পন্ন আর কারো 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 লেখা নয়। এজন্য বুঝিবে রসিক জন, না বুঝিবে মন। অধ্যয়ন করতে হবে, চর্চা করতে হবে। ডক্টর নাথজি মহাপ্রভু কর্তৃক আদিষ্ট হয়ে এই গ্রন্থের টিকা করলেন। আগে করলেন চৈতন্য চরিতামৃত, তারপর চৈতন্য ভাগবত, তারপর মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ, গৌড়ীয় বৈষ্ণব দর্শন করলেন 9 খণ্ডে। শ্রীমদ্ ভাগবতের প্রথম দ্বিতীয় স্কন্ধের টিকা করলেন, লিখলেন বঙ্গীয় যোগী জাতি। এই দেশে এক সময় দেবনাথ সম্প্রদায় অপাঙ্ক্তেয় ছিল, অবহেলিত ছিল। এই দেবনাথ সম্প্রদায়কে সুসংহত করার জন্য, পরিমার্জিত করার জন্য, ভক্তি পরিমণ্ডিত করার জন্য একখানা গ্রন্থ লিখলেন বঙ্গীয় যোগী জাতি। বাংলায় লিখলেন, ইংরেজিতে লিখলেন ইয়োগিজ অব বেঙ্গল 1910 সনে। কিন্তু এখানে তো বেশি দেবনাথ সম্প্রদায় আছে। কারো ঘরে বঙ্গীয় যোগী জাতি আছে? থাকবে না। কলকাতা ইউনিভার্সিটি অনুমোদিত বহু বীজগণিত, পাটিগণিত, জ্যামিতির বহু বই করলেন। ভারতীয় উপমহাদেশে খ্যাতিমান বিজ্ঞানের গণিতের পণ্ডিত ছিলেন। আজও যার গণিত, আজও যার বিজ্ঞান, জ্যামিতি কলকাতায় ভারতে পড়ানো হয়। আমরা কি জানি এই খবর? ইনি এই দেশ থেকে চলে যান 1946 সনে। 46 সনে চলে যাওয়ার পর এই দেশে থাকাকালীন সময়ে শুধু চৈতন্য চরিতামৃতের টিকাটাই করেছেন। ওখানে যাওয়ার পর চৈতন্য ভাগবত, গৌড়ীয় বৈষ্ণব দর্শন, শ্রীমদ্ ভাগবতম, অন্যান্য গ্রন্থের টিকা ওখানে 25 বছর ডেলি 17-18 ঘন্টা লেখনী সঞ্চার করে এই দুর্লভ লেখা তিনি লিখেছেন। সাধনা প্রকাশনী লেখাগুলোকে নিয়ে নাথজি থেকে কোনো টাকাই নিলেন না, নাথজিকে দিলেনও না। সাধনা প্রকাশনী প্রকাশ করার ভার নিলেন, প্রকাশ করতে শুরু করলেন কলকাতা সাধনা প্রকাশনী থেকে। এই দেশে কিছু গ্রন্থ আসলো, সংস্কৃত পুস্তক ভান্ডার দায়িত্ব নিল, মহেশ লাইব্রেরির দায়িত্ব নিল। এখন যারা পড়ুয়া, যারা গবেষণা ধর্মী, যারা মননশীল, প্রজ্ঞাবান যারা, তারা এই গ্রন্থগুলো এখন বাংলাদেশে পাওয়া যায়। এনার সকল লেখাই তিনি যখন কলকাতায় ছিলেন তখনই তিনি প্রায় সব লেখাই সেখানেই লিখেছেন। যদি এই দেশে থাকতেন, না হলে আমরা সব খবর পেতাম, কিছুটা হলেও আমরা বেশি জানতাম। কিন্তু যেহেতু তিনি এই দেশে ছিলেন না, এই দেশ থেকে চলে গিয়েছেন, ওনার ছাত্ররা এসে বললেন, স্যার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাকে এই দেশে বাঁচাতে পারবো না। এই দেশ তখনও এত ভালো ছিল। অনিচ্ছাকৃতভাবে তিনি এই দেশ ত্যাগ করতে বাধ্য। ত্যাগ করবেন না এই দেশ। ছাত্ররা এসে বললেন চমনিতে, স্যার আপনাকে বাঁচাতে পারবো না, এই দেশ আপনার জন্য নয়। স্যার এই দেশ ত্যাগ করলেন। এরকম ভাবে মহামনীষীগণ চলে গেলেন। তো যাই হোক, ডক্টর রাধা গোবিন্দনাথ যখন ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, প্রতিদিন সেবা পূজা করে গিরিধারীর ভোগ রাগ করে যেতে তো দেরি হয় কলেজে যেতে। প্রতিদিনের মতো একদিন গেলেন, দেরি হয়ে গেল। গিয়ে তিনি তখন অ্যাটেন্ডেন্স ছিল, ভাইস প্রিন্সিপালও অ্যাটেন্ডেন্স করতে হতো, হাজিরা দিতে হতো, সিগনেচার করতে হতো। প্রিন্সিপাল মহোদয়ের কক্ষে প্রবেশ করলেন, অ্যাটেন্ডেন্সটি খুললেন। প্রিন্সিপাল মহোদয় বললেন, স্যার আপনি তো একটু আগে এসেই তো সিগনেচার করেছেন। আচার্য রাধা গোবিন্দনাথ এই কথা শুনে স্তম্ভিত হলেন, চকিত হলেন। হাজিরা খাতা খুললেন, খুলে দেখলেন এনার নিজের আজকের তারিখের সইটি দেওয়া। কিভাবে হলো? গতকাল কি ভুলে দিয়ে গেলাম নাকি? কিন্তু প্রিন্সিপাল মহোদয় বলছেন, স্যার আপনি তো একটু আগেই আপনি সই করে গেলেন, এখন আসলেন কেন? আচার্যদেব প্রিন্সিপালের কক্ষ থেকে বেরিয়ে আসলেন। তিনি অঙ্ক করাতে যাবেন ক্লাসে। যখন গেলেন, ওনার পিরিয়ডের সময়টা অতিক্রম হয়ে গেছে, ওনার পিরিয়ডটা চলে গিয়েছে। পরবর্তী পিরিয়ডে তিনি গেলেন।
যখনই গেলেন সমস্ত ছাত্রগণ দাঁড়িয়ে স্যারকে প্রণাম জানালেন। স্যার, আবার কেন এসেছেন? কিছু ফেলে গেলেন কি? আচার্যদেব শ্রেণীকক্ষে প্রবেশ করে বোর্ডের দিকে তাকিয়ে দেখলেন আজকের যে লেসন, যে অঙ্কগুলো তিনি করাবেন, সেই অঙ্কগুলো বোর্ডে করে দেওয়া। অঙ্কগুলো বোর্ডে আচার্যদেবের হাতে করে দেওয়া। আচার্যদেব পকেট থেকে রুমাল নিয়ে চোখের জল মুছতে মুছতে গিরিধারীকে বললেন, প্রভু, তুমি কি আমার চাকরিও করে দেবে? এই একটি ঘটনা একজন মুসলিম লেখক গড়ীয় পদ্মাবলী নামক গ্রন্থে লিখেছেন। মাহবুব আলম লিখেছেন, আমরা পড়েছি, আমরা জানি এসব সংবাদ। কলকাতায় যখন তিনি পাঠ করেন, অতিবৃদ্ধ পুত্র মদন গোপাল সস্ত্রীক বিকেলে হাঁটতে যান। আচার্যদেবের শরীর এতই খারাপ, 85 বছর বয়স, 90-এর কাছাকাছি। বাবার শরীর খারাপ। বাবা, তুমি গৃহে বসে লিখতে থাকো, তুমি আজকে পাঠে যেতে হবে না। প্রতিদিন বিকেলে এক জায়গায় পাঠ করতেন। কলকাতার প্রথিত যশা পণ্ডিতগণ, সাধু সজ্জনগণ আসতেন আচার্যদেবের মুখে হরিকথা শুনতে। পুত্র মদন গোপাল বললেন, আজকে আপনি পাঠে যাবেন না। আচার্যদেবের ঘরের তালা দিলেন, বড় ঘরের তালা দিলেন, গেইটের তালা দিলেন। 3টি তালা আটকিয়েই আচার্যদেবের পুত্র বধূকে নিয়ে বিকেলে হাঁটতে গেলেন। বিকেলের হাঁটা শেষ, সন্ধ্যার সময় যখন ফিরছেন, পাঠের শেষে শ্রোতৃবর্গ যখন হেঁটে হেঁটে যাচ্ছিলেন, একজন আরেকজনের কাছে বলছেন, আচার্যদেবের আজকের পরিবেশন অদ্ভুত, অদ্ভুত আজকের পরিবেশন, আজকের ব্যাখ্যা, আজকের সিদ্ধান্ত অদ্ভুত। মদন গোপালের কানে গেল। একটু সামনের দিকে অগ্রসর হয়ে গিয়ে ওই যে শ্রোতৃবৃন্দের 2 জন যাচ্ছিলেন, বাচ্চাগুলোকে থামান, শ্রোতৃবৃন্দের যে 2 জন যাচ্ছিলেন, ওই 2 জনকে জিজ্ঞেস করলেন, আপনারা কোথা থেকে আসছেন? বলে, আমরা পাঠ শ্রবণ করে আসছি। আজকে কে পাঠ করেছে? কেন, আপনার বাবা? আপনার বাবাই তো, আপনার পিতাই তো আজকে পাঠ করলেন। আচার্যদেবের মুখে পাঠ শুনলেন। বাবা আজকে পাঠে এসেছে? আপনারা বাবার মুখে সত্যি পাঠ শুনেছেন? এই বলে মদন গোপাল বাবু তাড়াতাড়ি করে বাসায় গেলেন। দেখলেন মূল ফটকের তালা দেয়া, বড় ঘরের তালা দেওয়া, আচার্যদেবের ঘরেরও তালা লাগানো। আচার্যদেব লিখছেন। এসব মহাজীবন, অলৌকিক জীবন আমাদের এই দেশে জন্মগ্রহণ করেছে ক্ষণজন্মা মহাপুরুষ। তাদের লেখনীতে মহাপ্রভু প্রকাশিত হয়েছেন। মহাপ্রভু যখন এখন আমার আপনার সামনে এসে দাঁড়ায়, আপনার আমার কোনো কল্যাণ হবে না। মহাপ্রভুকে পরিবেশন করেছেন এই লেখনী রূপে আচার্যদেব। এখান থেকে কালেকশন করতে হবে, কৃপাটা লেখনী থেকে নিতে হবে। আরে আসন্ন মৃত্যু সম্পন্ন মুমূর্ষু জীবকে বরফ দিলে কি সে খেতে পারবে? কৃষ্ণ যখন অর্জুনের সামনে দাঁড়ালেন, অর্জুন বললেন, আমি সহ্য করতে পারছি না, তোমার পূর্বের রূপ ধারণ করে আমার সামনে তুমি দাঁড়াও, আমি আগে তোমাকে যেমন দেখেছি। কি ভগবানকে আস্বাদন করব আমরা? ভগবানকে ভক্ত আস্বাদন করেছেন। ইক্ষুদণ্ড যেমন পেষণ যন্ত্রের মধ্যে প্রবেশ করিয়ে চাকা ঘুরিয়ে সেখান থেকে রস নিষ্কাশন করা হয়, সেই শিশু যেমন ইক্ষুদণ্ডকে নিষ্কাশন করে সেখান থেকে রস সংগ্রহ করতে পারে না। কোন এক পরিণত বয়স্ক ব্যক্তি যেমন তার দন্তসন্ধিতে ওই ইক্ষুদণ্ডকে পেষণ করে রস নিষ্কাশন করতে পারে, শাস্ত্র থেকে ভগবানকে বের করতে হবে। দুধে ঘি লুকিয়ে রয়েছে,
পাবে সামান্য কি তার দেখা, বেদে নাই যা রূপরেখা। শ্রীমান মহাপ্রভুকে বুঝতে হলে আচার্যদেবের লেখা চিরদিন পড়তে হবে। চিরদিন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন, আপনার লেখা চিরদিন সঙ্গে রাখিবার যোগ্য। ভারতের যারা স্বনামধন্য মহাপদ্যায়গণ, তাদের বিবৃতি, তাদের কমেন্টস পড়তে হবে। ভারতের চতুর্থ প্রেসিডেন্ট ডক্টর ভিবি গিরি, বরাহগিরি, ব্যাংকটগিরি ডক্টর রাধা গোবিন্দনাথজি সম্পর্কে যে ফরওয়ার্ডিং করেছেন 1970 ইংরেজিতে, সেই ফরওয়ার্ডিংয়ের উপরে, বিবৃতির উপরে যে দ্বিভাষিক একটা গ্রন্থ হয়েছে বাংলা ইংরেজিতে, সেটা পড়লে আচার্যদেবের পরিচয় পাওয়া যাবে। এদেশে বুঝি তিনি জন্মেছেন, এই সর্বনাশা ভূমিতে। বুঝি আমাদের মাঝে, আমাদের মতো এই অবোধ, এই দুর্ভাগা, এই হতভাগা, ভাগ্য বিড়ম্বিত, অজ্ঞ, সুকৃতি বর্জিত দেশে আমাদের মাঝে বুঝি এমন মণিমাণিক্য পরশমণির জন্ম হয়েছিল। এই জন্য বলতাম না, আমার সময় নাই। আমাদের এখানে ভক্ত অনুরোধ করেছেন আচার্যদেব সম্পর্কে দু একটি লাইন বলতে। আচার্যদেব সম্পর্কে বলার যুগ এখনো আসে নাই। আমাদের সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর এসেছিলেন, অভিজিৎ গোস্বামী। গতবার আমাদের স্মরণমঙ্গল অনুষ্ঠানে তিনি বলে গিয়েছেন, আচার্য রাধা গোবিন্দনাথকে গবেষণার যুগ এখনো আসে নাই। আমাদের লেখাপড়া তত দূর পর্যন্ত যায় নাই যেই লেখাপড়া দিয়ে আমরা ডক্টর নাথজিকে অনুভব করতে পারবো। ভাবনার কথা এটা, বিজ্ঞানের কথা এটা। সেই যুগ এখনো আসে নাই। হয়তো আসবে, হয়তো আসবেও না। আসলেও আমরা দেখব না, আসার কোনো সুলক্ষণ দেখি না। আমাদের রুচি নষ্ট হয়ে গেছে গো, আমাদের রুচি নষ্ট হয়ে গেছে। কারণ ভাগবত পাঠ তো আমরা বুঝি না। সৌম্য যে এসে পাঠ করে গেল, ও যে ঝড়ের মতো সেঁচকি শ্লোক উচ্চারণ করে গেল, এক সপ্তাহের পাঠ যদি তার এখানে থাকতো, 3 দিনের পাঠের পরে এখানকার লোক বলতো, একে তাড়িয়ে দাও। এ কি বলে এগুলা? যদি একটু ড্যান্সিং হয়, গান হয়, বিচ্ছেদ হয়, দেহতত্ত্ব হয়, মন শিক্ষা হয়, ভালো। আমাদের রুচিটা তৈরি হয়েছে সেরকম ভাবে, রুচিবোধ, আমাদের চেতনাটা তৈরি হয়েছে এরকম ভাবে। পাঠক সারাক্ষণ পাঠ করে চলে গেল, একটা শ্লোক নাই। কি গীতা পাঠ করে, না ভাগবত করে, চৈতন্য চরিতামৃত করে, চৈতন্য ভাগবত করে, কই শাস্ত্রীয় কোনো শ্লোক তো নাই, কোনো শ্লোকের বিচার তো নাই, কোনো অন্যয় অনুবাদ তো নাই। কি করে আপনি ডক্টর নাথজির গ্রন্থ পড়বেন, তাকে খুঁজে বের করবেন এই সমাজে? কোথায় বলবেন? এই জন্য বলি, সহস্র সহস্র যুগ ধরেও এক জীবন শুধু ডক্টর নাথজির গ্রন্থের সূচি পড়ে গেলেও সূচি শেষ হবে না। শুধু সূচিটা, ইন্ডেক্সটা পড়ে যাব। শুধু আমরা শুধু শিরোনামটা পড়ে যাব, কোন কোন বিষয়ের উপর তিনি আলোচনা করেছেন। এই জন্য ডক্টর নাথজি একজন ইউনিভার্সিটি, একটি সমুদ্র। সেই সমুদ্র থেকে যেন রাঙ্গাটুনি যেমন এক চঞ্চু দিয়ে 1 ফোঁটা জল গ্রহণ করলে যেমন সমুদ্রের কিছুই আসে যায় না, সমগ্র জীবন যাকে অনুভব করতে হবে, যাকে সমগ্র জীবন পড়তে হবে। আমরা দু এক কথা শুনেছি ইস্কনের সভাপতি কৃষ্ণ কীর্তন ব্রহ্মচারীর কাছে, আমি শুনেছি। আমরা ছোটকালে আমাদের ঘরে ডক্টর নাথজির চৈতন্য চরিতামৃত ছিল, দাম ছিল মাত্র 4 টাকা মূল্য। প্রথম সংস্করণের দাম 4 টাকা। এবার বুঝেন, যেই গ্রন্থের দাম এখন 17-18 হাজার টাকা। 4 টাকার গ্রন্থ আমাদের ঘরে এখনো আছে, মূল্য 4 টাকা। তো সেই ইস্কনের সভাপতি কৃষ্ণ কীর্তন ব্রহ্মচারী, তিনি ছিলেন মুক্ত মনের বৈষ্ণব, গবেষক, দার্শনিক। হিংসা ছিল না। এনারা খুঁজে বেড়াতেন কোথায় একজন সুলেখক রয়েছে, কার লেখাতে আগুন জ্বলে, কার লেখাতে হৃদয় বিদীর্ণ হয়, কার লেখা পড়িলে হৃদয় সিক্ত হয়, হৃদয় দ্রবীভূত হয়। সেই অপ্রাকৃত লেখনী শক্তি, গৌর গোবিন্দের করুণা সমন্বিত অপ্রাকৃত ন্যাচারাল লেখা কোথায় রয়েছে?
যেটা ভগবত কৃপায় প্রণোদিত, ভগবত কৃপায় পরিবেশিত এমন ভক্তি রস রহস্য সমন্বিত লেখনী কার? ওই তিনি পড়েছেন কৃষ্ণ কীর্তন ব্রহ্মচারী, সারা জীবন সঙ্গে রেখেছেন। যেতাম ঢাকাতে, ইস্কনের কোনো গ্রন্থ তিনি পড়তেন না, সবই ডক্টর নাথজির আর হরিদাস দাসজির গ্রন্থ। এখনো যারা ইস্কন সোসাইটিতে আছে পড়ুয়া মেধাবী, ডক্টর নাথজির গ্রন্থ। যেখানেই যান, আমাদের এখন যে কুমারনাথ ভট্টাচার্য নবদ্বীপের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, কুমারনাথ ভট্টাচার্য কদিন আগে দেহ রাখলেন নিশিত কুমার গোস্বামী, ডক্টর নাথজির গ্রন্থে এনারা টাং ভর্তি করে রেখেছেন, আলমিরা ভর্তি করে রেখেছেন। কুমারনাথ ভট্টাচার্য বিবৃতিতে বলছেন, তিনি যখন কাশী বিশ্ববিদ্যালয়ে পড়েন, কুমারনাথ ভট্টাচার্যের বয়স এখন 85 বৎসর। কাশী বিশ্ববিদ্যালয়ে যখন তিনি পড়তেন 30 বছর বয়সে, তখন ডক্টর নাথজির গ্রন্থ কাশী বিশ্ববিদ্যালয়ের একজন পণ্ডিতের ঘরে তিনি দেখতে পেলেন, কাশীতে। সুতরাং আপনি ডক্টর নাথজিকে জানতে হলে বৃন্দাবন যেতে হবে, নবদ্বীপ যেতে হবে। যারা গবেষক, অনুসন্ধিৎসু, যারা আমাদের এই দেশে আসেন পণ্ডিতগণ, তাদের দুয়ারে দুয়ারে গিয়ে ডক্টর নাথজিকে জানতে হবে, বুঝতে হবে। তো যাই হোক, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতটা আপনারা পড়ুন, এখনো পাওয়া যায়। বেদঘর নামে একটা লাইব্রেরি আছে হবিগঞ্জে, অর্ডার করলে তারা দেয়। ঢাকা থেকে পেতে পারেন, বা কেউ যদি ইন্ডিয়া থেকে আপনাকে এনে দেয় তো ভালো। জীবনকে যদি উপলব্ধি করতে চান, জীবনকে যদি অনুভব করতে চান, কাজে লাগাতে চান, অন্তত ডক্টর নাথজির চৈতন্য ভাগবতটা আগে পড়ুন, চৈতন্য চরিতামৃতটা পরে পড়ুন। একবার নয়, সারা জীবন পড়লেও আপনার অনুরাগ, ভক্তি, ভাবনা, জ্ঞান যত বর্ধিত হবে, নূতন নূতন নিত্য নবনবায়মান বলে মনে হবে। লেখাটি নিত্য নবনবায়মান, এখানে এমন অদ্ভুত অত্যাচার্য ভগবত করুণা শক্তি এখানে অন্তর্নিহিত রয়েছে, এই সিদ্ধান্তের মনে হয় যেন শেষ নাই। যোগ্যতা অনুযায়ী আপনার হৃদয়ে সংবাদ প্রেরণ করবে, সংবেদন প্রেরণ করবে এই ভক্তি রসরহস্য, এই লেখনী, এই টিকা টিপ্পনী। সুতরাং এটা পড়ে গেলে নয়, পড়ে থাকতে হবে। লুব্ধ ভ্রমর যেন চকরচনেরিমা তেন, পতিব্রতা জন যেন পতি, অন্যত্র না চলে মন, যেন দরিদ্রের ধন, এই মত প্রেম ভকতির রীতি। লুব্ধ ভ্রমর যেমন মধু আস্বাদন তন্ময়তায়, ফুলের মধু প্রকোষ্ঠে ডুব দিয়ে থাকে। চকর পাখি যেমন পূর্ব গগনে সমুদিত চাঁদের শোভা পানের জন্য এক দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকে। পতিব্রতা রমণী যেমন পতির সেবা করে থাকেন, অন্যত্র না চলে মন, যেন দরিদ্রের ধন, এই মত প্রেম ভকতির রীতি। এখানে বসে থাকতে হবে, ডুবে থাকতে হবে। তবে একটা কষ্টের কথা বলবো আপনাদেরকে, বলবো একটা দুঃখের কথা, আপনার কাছে না বললে আর কোথায় বলবো। একটা কষ্টের কথা হচ্ছে এই, জানেন, আমাদের এই সমাজে অযোগ্য ব্যক্তি যোগ্য ব্যক্তির আসনকে দখল করে নিয়েছে। অযোগ্য ব্যক্তি যখন যোগ্য ব্যক্তির আসনে বসে, তখন কি হয়? দেবাদিদেব মহাদেবের একটা ঘটনা, শিবের সংকট মোচন পড়ছেন ভাগবতে। শিবের শিষ্যকে মহাদেব যা শিখালেন, বললেন তোকে আর কেউ মারতে হবে না, হ্যাঁ, তোকে কেউ মারতে পারবে না, তুই যার মাথায় হাত দিবি সে মরে যাবে। তো এখন শিবের সেই শিষ্য নাম কি? সম্ভবত নন্দীশ্বর, না জানি কি ঘটনাটা, আমি কালকে পড়বো ভাবছিলাম, ভুলে গেছি আবার। তখন শিবের এই শিষ্য শিবকে বলছেন, আচ্ছা ঠিক আছে প্রভু, আপনার এই শিক্ষাটা ঠিক আছে কি না, আমি আগে আপনার মাথায় একটু হাত দিয়ে দেখি। শিব পড়ছে না বিপদে, শিব তখন দৌড়াইতে শুরু করছে। এই জন্য আমাদের সমাজটা সুন্দর হতো, আপনারা যারা শিক্ষিত লোক আছেন, ডেমোক্রেসির সংজ্ঞা পড়ছেন না? গভর্নমেন্ট বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল ইজ কল্ড ডেমোক্রেসি। হোয়াট ডু ইউ মিন বাই ডেমোক্রেসি? গণতন্ত্র বলতে কি বুঝো? গভর্নমেন্ট বাই দ্য পিপল, জনগণের সরকার, অফ দ্য পিপল, জনগণের সরকার,
জনগণ কর্তৃক নির্বাচিত সরকার। গভর্নমেন্ট বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। জনগণের সরকার, জনগণের জন্য সরকার, জনগণ কর্তৃক নির্বাচিত সরকার। তা আমাদের সমাজ যেমন, প্রতিনিধিটাও হবে তেমন। সব লোক ভোট দিতে যায় না। কেন যায় না? রাগ করে যায় না। উপযুক্ত প্রার্থী নাই, ভোট দিব কাকে? এই জন্য এক সময় হা ভোট না ভোট ছিল। তো যারা প্রার্থী নেই এদেরকে না ভোট দিয়ে আসতো, ঠিক আছে? না ভোটের অপশন তো নাই। তো এখন সমাজের রুচিবোধের উপর নির্ভর করে। আগে যাত্রা গান হইতো, সার্কেস হইতো, মানুষ দলে দলে যাইতো। তারপরে রামায়ণ হইতো, হরিশ্চন্দ্র হইতো, নিমাই সন্ন্যাস হইতো, পালা গান হইতো, দলে দলে যাইতো। ঢাকিরে আসতো চৈত্র মাসের দিনে, মানুষ দলে দলে যাইতো। এরপরে কেউ মরলে শ্রাদ্ধের দিনে রামায়ণ হইতো। এখন রামায়ণ বাদ দিয়ে একটু ভাগবত পাঠ হয়। এখন এই ভাগবতটাকে সরল করতে করতে, আচ্ছা ভাই, 1 পোয়া দুধের মধ্যে আপনি 8 পোয়া জল মেশাতে পারবেন? 1 পোয়া দুধে 1 লিটার জল মিশাইলে কি দুধে জল মিশানো হবে না, জলে দুধ মিশানো হবে? জলে দুধ মিশানো হবে। তো সমাজটা ভাগবত ধর্মের চর্চা সমাজে হচ্ছে না। যারা আমাদেরকে শাসন করার ক্ষমতা রাখে তারা আমাদেরকে শাসন করছে না। ইঙ্গিতে ইঙ্গিতে কথা বলবো, ব্যঙ্গে বাঙ্গি কথা বললে বিপদ। যারা শাসন করার ক্ষমতা রাখে, যাদের শাসন এই সমাজে চলবে, তারা শাসন করতে আসে নাই, স্বার্থ চরিতার্থ করার জন্য আসে। এই জন্য আমার আর আপনার আজ এই দশা। শাসন করিতে হইবে, আপনাকে অপারেশন করতে হবে। আপনার হার্টে ব্লক সরাতে হলে কথায় কি হবে? জল ভরা দিলে কি হবে? হবে না। আমরা বহির্মুখ, আমাদেরকে শাসন করতে হবে নিরপেক্ষ হয়ে। মহাপ্রভুর কথা ভাবতে হবে, মহাপ্রভুর সংসার বাড়াতে হবে। মহাপ্রভু যেমন কেঁদেছেন, উচ্চস্বরে কাঁদেন প্রভু, জীবের লাগিয়া, জীবের লাগিয়া কাঁদতে হবে। এখন আসুন, যেই আরো একটি কথা বলতেছিলাম, সেটা হচ্ছে আপনারা দেখবেন ইউটিউবে নিশিত কুমার গোস্বামী থেকে শুরু করে, আমাদের কুমারনাথ ভট্টাচার্য থেকে শুরু করে, বৃন্দাবনের বিনোদ বাবা থেকে শুরু করে, তারপরে আরো 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 মহামহোপাধ্যায়, মহামহা যশস্বী যারা যারা রয়েছেন, পণ্ডিত, সকলেই আচার্য দেবের চরণে প্রশস্তি জ্ঞাপন করেছেন, প্রণাম করেন, বন্দনা করেন। প্রাতঃস্মরণীয়, যার গ্রন্থ না পড়িলে কারো ক্ষুধা পিপাসা মিটে না। বহু দেশ দেখিয়াছি বহু নদদলে, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। কাহারই ভাবনার ক্ষুধা মিটে না, যার লেখা না পড়লে। যার লেখা না পড়লে সিদ্ধান্ত পাওয়া যায় না। যার লেখা না পড়লে গৌর গোবিন্দ, গৌর লীলা সমুদ্রের কোনো কিনারা পাওয়া যায় না। সেই আচার্যদেব আমাদের দেশে আবির্ভূত হয়েছেন। কই আমাদের আচার্যরা, গোসাইরা, আমাদের ধর্মযাজকরা, ধর্ম প্রবর্তকরা, তাদের কর্তব্য ছিল না, উচিত ছিল না? যেথায় এই 2 মহাত্মার আবির্ভাব, রাধা গোবিন্দনাথ আর হরিদাস দাস। হরিদাস দাস বেদান্ত শাখায় MA কলকাতা ইউনিভার্সিটি থেকে যেই যেই গ্রন্থগুলো হারিয়ে গেছে, মহাপ্রভুর গোস্বামীগণের লেখা যেগুলো হারিয়ে গেছে, মঠ থেকে মঠে গিয়ে, লাইব্রেরি থেকে লাইব্রেরিতে গিয়ে, অনাহারে অর্ধাহারে, ঘুম নাই, খাবার নাই, আশ্রয় নাই, কপটহীন, পরনে পোশাক নাই, চরণে পাদুকা নাই, এই MA বেদান্ত শাখায় MA হরেন্দ্র চক্রবর্তী পূর্বাশ্রমের নাম ছিল। ব্যাসাশ্রয় করার পর নাম হয়েছে হরিদাস দাসজি। তিনি 3000-এর বেশি গ্রন্থ উদ্ধার করে এই জগতে তা সম্পাদন করলেন। 65খানার নাম শুধু পাওয়া যায়, আরগুলো তারপরে আবার নিরুদ্দেশ হয়ে গিয়েছে। তো সেই হরিদাস দাসজি, যিনি আমাদের নোয়াখালীতে আবির্ভূত হলেন, ফেনীতে, ষড়গোস্বামীর পরেই যাদের অবস্থান, যাদের অবদান এই গৌড়ীয় বৈষ্ণব সংস্কৃতি সাহিত্যে, কই তাদের নামও তো উচ্চারণ হয় না। আপনারা গান 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 না, আমাদের দেশের গান, তোমাদের ঋণ কোনোদিনও শোধ হবে না, না না না, শোধ হবে না। এটা যদি বাংলাদেশের সৃষ্টির বিষয়ে শহীদদের জন্য আমরা গাইতে পারি,
আমরা ডক্টর নাথজির ব্যাপারে, হরিদাস দাসজির ব্যাপারে কইতে পারি না তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না। না 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 বলি আমরা, নামেই জানি না। সুতরাং যারা আমাদেরকে জানানোর তারা আমাদেরকে জানাতে হবে। তাই নিজের ঘর ভেঙে অন্যের ঘর নয়। বলছেন বহু ক্রোশ দূরে বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। কেলিনু শৈবালে ভুলি কনক কমল। কেলিনু শৈবালে, কেলিনু মানে খেলা করছি, শৈবাল নিয়ে খেলা করছি। কনক কমল স্বর্ণের কমল, স্বর্ণের কমলকে ত্যাগ করে শৈবাল নিয়ে আমরা খেলা করছি। কেলিনু শৈবালে ভুলি কনক কমল। এই জন্য আমাদেরকে, আমাদের দুঃখের বিষয়, আমাদের পূর্ব আচার্যগণ বর্তমানও